আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 13 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তিশা বলল, বিয়ে হয় নাই তো কি হয়েছে, আমার স্বামীকে আমি নিজ হাতে গোসল করিয়ে দিব, তাতে কার কি। আমি বললাম, কে তোমার স্বামী? তিশা বলল, কেন তুমি? আমি বললাম, আমাদের এখনো বিয়ে হয় নাই, তার আগেই স্বামী ডাকা শুরু করলা। তিশা বলল, বিয়ে তো একদিন হবেই নাকি, আর আমার বাবুর উপর বুঝি আমার কোনো দায়িত্ব নেই? আমি বললাম, দেখো এসব বাবু সোনা তামা হিরে এসব বলে একদম ডাকবা না, এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। তিশা হেসে বলল, তোমার তো পছন্দ না, কিন্তু আমার অনেক পছন্দ। আমি বললাম, তোমার সাথে এত কথা আমি বলতে পারবো না। তিশা বলল, এতক্ষণে তাহলে বুঝলা, এখন চুপ করে দাঁড়িয়ে থাকো। তিশা আমাকে গোসল করিয়ে দিতে লাগলো। গোসল শেষ করে দাঁড়িয়ে আছি। আমি বললাম, এখন কাপড় চেঞ্জ করব কি করে, আমার কাপড় তো সব আমার রুমে। তিশা বলল, তোমাকে কাপড় চেঞ্জ করতে হবে না। আমি বললাম, তাহলে কি আমি এই ভেজা শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো? তিশা বলল, আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? আমি বললাম, এত কথা না বলে আমার রুম থেকে কাপড়গুলো নিয়ে আসো। তিশা বলল, তুমি এখন আমার শাড়ি পরবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। আমি বললাম, আমি এই ভেজা শরীর নিয়ে 100 বছর পারলে দাঁড়িয়ে থাকবো, তবুও কোনো মেয়ের শাড়ি পরবো না। তিশা বলল, তাহলে এইভাবে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকো। আমি বললাম, বাবু এমন করো না প্লিজ। তিশা বলল, এখন কেন আমাকে বাবু বলে ডাকো? আগে তো বলেছিলে কোনো বাবু সোনা এসব না ডাকতে। আমি বললাম, বিপদে পড়লে যে মানুষ কত কিছু করে তার কোনো হিসাব নেই, আমারও এখন একই অবস্থা। নিজের হবু বউ যদি এমন করে কেমন লাগে বলেন তো? তিশা বলল, কি চিন্তা করো? আমি বললাম, আচ্ছা যাও, তোমার বাবার একটা লুঙ্গি এনে দাও। তিশা বলল, খুব মায়া লাগলো তোমার উপর, এজন্য এনে দিচ্ছি। মনে মনে বললাম, এরকম বউ যেন কারো না হয়, বউ মানেই প্যারা আর প্যারা। তিশা বলল, এই নাও। আমি বললাম, ধন্যবাদ সুইটহার্ট। লুঙ্গিটা পরে বাথরুম থেকে বাহির হলাম। আমি বললাম, আমি আর জীবনেও তোমার রুমে আসবো না। তিশা বলল, কেন গো? আমি বললাম, বাথরুমে আজকে যে কাহিনী করলা আমার সারা জীবন মনে থাকবে। তিশা আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, এই দেখো শুরু হয়ে গেছে আবার, মাত্র গোসল শেষ করে আসলাম, এখনো গা থেকে পানি ভালো করে মুছি নাই, এখনই জড়িয়ে ধরেছো। তিশা বলল, আর তুমি যে আগে আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলে তার কি হবে? আমি বললাম, আচ্ছা বাবা এখন ছাড়ো, ভালো লাগছে না। তিশা বলল, এখন ভালো লাগবে কেন? আমি তো এখন পুরাতন হয়ে যাচ্ছি দিনে দিনে, তাই তো? আমি বললাম, চুপ করো তো, মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি, আজও ভালোবাসি, কালও ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। আমার বুকের মাঝে যে ভালোবাসা আছে সেটা শুধু তোমার জন্য, আমার এই ভালোবাসা তোমার জন্য কোনোদিনই কমবে না। এই বলে তিশাকে এবার আমি জড়িয়ে ধরলাম। তিশা বলল, এত ভালোবাসো আমায়? আমি বললাম, অনেক ভালোবাসি। তিশা বলল, আমার তো আর সহ্য হচ্ছে না, মনটা চাইছে তোমাকে এখনই বিয়ে করে ফেলি, একা একা থাকতে আর ভালো লাগে না। আমি বললাম, এই আর কয়েকটা দিন একটু সহ্য করো, আমি সবকিছু সামলে তোমাকে বিয়ে করব। এই কথাটা বলতে তিশা আমাকে একটা কিস করলো। আমি বললাম, একটা মানুষ কতটা রোমান্টিক হয় বলতে পারো? তিশা বলল, অনেক রোমান্টিক হয়। আমি বললাম, আমার ভেতরে যে রোমান্টিক আছে না, ওগুলো 20-30টা বেবি হওয়ার পর শেষ হবে। তিশা আমার কথা শুনে অবাক হয়ে গেল। আমি বললাম, এত অবাক হয়ে লাভ নাই, আমি অনেকগুলো বাচ্চা নিব। তিশা বলল, আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না বাবা, তোমার যে ইচ্ছে এটা পূরণ করতে করতে হয়তো আমি মারা যেতে পারি। আমি বললাম, এই তুমি আরেকবার যদি আমার সামনে মরার কথা বলো তাহলে তোমার সাথে আর কথা বলবো না। সেই শুরু থেকে তোমাকে ভালোবাসি, আর তুমি কি চাও, আমাকে মাঝপথে একা রেখে চলে যেতে? তাহলে আমার কি হবে, আমি তো একদম পাগল হয়ে যাব। এই বলে কান্না করে দিলাম। তিশা বলল, সরি বাবু, আর বলবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি বললাম, মনে থাকে জানো। তিশা বলল, আচ্ছা আমাকে এখন একটু কাজ করতে হবে। আমি বললাম, এই তোমার কাজ কি এই জীবনে শেষ হবে না? তিশা বলল, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, নাকি আরেকজন করে দিবে? আমি বললাম, আমাকে বলতে পারো না, তাহলে তো তোমার কাজে একটু সাহায্য করতে পারি। তিশা বলল, কষ্ট হয় আমারই হোক, আমার বাবুকে কেন কষ্ট দিব? আমি বললাম, আমি পুরুষ মানুষ, আমাদের এত কষ্ট হবে না, তাছাড়া তুমি তো একটা মেয়ে, শুধু বিয়েটা হয়ে যাক, পরে দেখি তুমি এত কাজ কিভাবে করো। তিশা বলল, আচ্ছা দেখিও, এখন তাহলে আমি যাই। আমি বললাম, আমিও তো চলে যাব, আর একটা কথা। তিশা বলল, বলো। আমি বললাম, তোমার রাইফেলটা লাগবে। তিশা বলল, না এখন পাবা না, তুমি এখনো ভালোভাবে সুস্থ হও নাই, এখন এসব কাজ একদম করা লাগবে না। আমি বললাম, আরে আমি কিছু করব না, শুধু একটু দরকার আছে, একজনকে জাস্ট একটু ভয় দেখাবো। তিশা বলল, সত্যি তো? আমি বললাম, পরে তুমি গুলিগুলো গুনে নিও, দেখিও একটাও খরচ করি নাই। তিশা রাইফেলটা এনে আমার কাছে দিল। তিশা বলল, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, এমন কোনো কাজ করিও না যে তোমাকে চিরকালের জন্য হারাতে হয়। আমি বললাম, তোমাকে চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না, আর যাও এখন তোমার কাজ করো। তিশা বলল, লাভ ইউ।
আমি বললাম লাভ ইউ টু। গুলিটা পেছনে লুকিয়ে উপরে উঠে গেলাম। আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। হুদাই ফেসবুকে ঘোরাঘুরি করি, ফ্রেন্ড লিস্টে কেউই নেই। একটা মেয়ে যদি ফেসবুকে বন্ধু হতো তাও ভালো হতো, বলতে পারতাম ফেসবুক চালিয়ে কিছু তো করেছি। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ এলো, আইডিটার নাম কষ্টের জীবন। বুঝতেছি না এইটা ছেলে নাকি মেয়ে। প্রথমেই মেসেঞ্জারে আমাকে একটা সালাম দিল। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আমি নিজেও সালাম দিলাম। কষ্টের জীবন আইডি থেকেও সেম রিপ্লাইটা আসলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অপর পাশ থেকে উত্তর আসলো, ভালো। আপনার নাম রনি তাই তো? আমি বললাম আপনি কি করে জানেন আমার নাম? অপর পাশ থেকে উত্তর আসলো, আপনার সম্পর্কে আমি আরো অনেক কিছুই জানি। আমি মনে মনে চিন্তা করছি কে হতে পারে, মেয়ে নাকি ছেলে, আবার বলে নাকি আমাকে চেনে, নামটাও দেখি বলে ফেলেছে। অপর সাইড থেকে আবারও মেসেজ আসলো, কি হলো উত্তর দেন না কেন? আমি বললাম কি বলবো, আপনি তো আমাকে চিনেন, আচ্ছা আপনার নামটা কি আমি জানতে পারি? অপর পাশ থেকে উত্তর আসলো, পরি। পরি আমার নাম। আমি বললাম পরি পরি এটা আবার কেমন নাম, একজনের নাম দুই পরি কেমনে হয়? অপর পাশ থেকে উত্তর আসলো, আরে বাবা আমার নাম পরি, দুই পরি না। আমি বললাম ও তাই বলেন, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না, এই নামের কাউকে তো আমি চিনি না। পরি বলল, চিনবেন চিনবেন, সেই সময় এখনো আসে নাই, তবে আমি আপনার খুব কাছের মানুষ। আমি বললাম আমার কাছের মানুষ আর আমি চিনতে পারছি না, দূর কিছুই তো মাথায় ঢুকছে না। অপর পাশ থেকে উত্তর আসলো, আপনি চিন্তা করতে থাকেন, বাই। আমি বললাম এই একটা পিক তো দিয়ে দেন, তাহলেই তো আমি আপনাকে চিনতে পারি। কিন্তু কোনো উত্তর নাই, অফলাইন হয়ে গেছে। কি এক চিন্তায় ফেলে গেল, আমার নাকি কাছের মানুষ। এই কথাটা যদি তিশা জানতে পারে হাড্ডিগুলো মনে হয় আমার আর রাখবে না। কেন যে এখন ফেসবুকে ঢুকলাম, এক ঝামেলা শেষ হতেই আরেক ঝামেলা। তবে আমার বুকটা কেমন জানি থরথর করে কাঁপছে, মনে হচ্ছে যেন সামনে কোনো ঝড় হবে। এমন কেন মনে হলো আমার? না এসব কিছুই হবে না, কি সব একা একা চিন্তা করছি, মাথায় যা আসছে তাই চিন্তা করছি। দেখতে দেখতে রাত 9টা বেজে 40 মিনিট হয়ে গেল। সব ঠিকঠাক করে রুম থেকে বের হলাম। ঈশা দেখি ওর রুমে পড়তেছে। আমি বাসা থেকে বের হয়ে সরাসরি আমার দেওয়া ঠিকানায় চলে গেলাম, কিন্তু এখনো ওদের একজনেরও খবর নেই। কিছুক্ষণ পর দেখি সবাই চলে আসছে, তবে ওরা এসেই আমার দিকে রাইফেল তাক করে আছে। সুমন বলল স্যার নিয়ে আসছি, তবে ওরা জেনে গেছে যে আপনি মন্ত্রীর আন্ডারে কাজ করেন। আমি বললাম তোমরা সবাই আমাকে মারতে চাও তাই তো? ওরা বলল আপনি মন্ত্রীর লোক, আপনাকে বিশ্বাস করা যাবে না। আমি বললাম আচ্ছা বিশ্বাস না হলে বন্দুক তাক করে রাখো, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদের কিছু বলতে চাই। ওদের ভেতরে একজন বলল কোনো চালাকি করবেন না তো? আমি বললাম তোমাদের এত লোক আর আমি একা, এখানে আমি চালাকি করব কেমন করে? ওরা বলল তা অবশ্য ঠিক বলেছেন। আমি বললাম তোমরা যে মেয়রের আন্ডারে কাজ করো তোমাদের বেতন কত দেয়? ওরা বলল আমাদের বেতন দিয়ে কি করবেন, আমরা মেয়র সাহেবের জন্য বিশ্বাসের জন্য কাজ করি। আমি বললাম তোমাদের বেতন যত টাকা তার থেকে দ্বিগুণ টাকা দিব আমি, যদি আমার আন্ডারে কাজ করো। ওদের মাঝে একজন বলল এত টাকা হবে আমার তো অনেক টাকা দরকার, শুধু টাকা, আমি আপনার সাথে কাজ করব। আমি বললাম তাহলে আমার পিছিয়ে এসে দাঁড়াও। আর কেউ আছে? একবার চিন্তা করে দেখো, বউ বাচ্চা সুখে থাকবে, বাড়ি গাড়ি সব করতে পারবে। এখন আর কেউ কিছু বলছে না। আমি বললাম দিনে দিনে তোমাদের বেতন আরো বাড়ানো হবে, এখন চিন্তা করো। এই অফারটা কিন্তু আর মাত্র 1 মিনিট থাকবে। আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেল। আমি বললাম সবাই তাহলে রাজি? সবাই একসাথে বলল জি স্যার। আমি বললাম আর টাকা সময় মতো পেয়ে যাবে, এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা এখন মেয়রের সাথে কাজ করবে ঠিকই, তবে আমার হুকুম মেনে, ওকে না মেরে আমি শান্তি পাবো না। ওদের ভিতরে একজন বলল কিন্তু স্যার বুঝলাম ওদের আপনি মেরে ফেলবেন, আর যখন মেয়র আর তার ছেলেকে মেরে ফেলবেন তখন আমরা কি করব, আমাদের কি কাজ থাকবে তাহলে? আমি বললাম এইটা অবশ্য ঠিক বলেছ, তবে তোমাদের যেহেতু আমি কাজ দিয়েছি সেহেতু আমার আন্ডারে কাজ করবে, আর তোমরা কয়েক মাস চাকরি করে বাদ হয়ে যাবে এমনটা নয়, আমি কাজ দিব তোমরা করবে। সবাই একসাথে বলল জি স্যার অবশ্যই, আজকে থেকে আমরা সবাই আপনাকে বস মানি। আমি বললাম সাবধান, কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবা না, আর যদি করে ফেলো আমি যদি ধরতে পারি তোমাকে মারবো না, তোমার পরিবারের সবাইকে শেষ করে দিব। এখন তোমাদের ভিতর কেউ কি চায় একজনের জন্য পুরো পরিবারকে হত্যা করি? আশা করি বুঝতে পারছো। আর এখন সবাই যাও, সুমন তোমাদের বলবে কখন কি করতে হবে। সবাই বলল জি স্যার। আমি বললাম সুমন তুমিও কি বাসায় চলে যাবে? সুমন বলল স্যার নতুন বিয়ে করেছি, যেতে তো হবেই। আমি হেসে বললাম বিয়ের প্যারা বড় প্যারা, যাও। সুমন বলল স্যার আপনি যেতে পারবেন তো? আমি বললাম আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সুমন বলল আচ্ছা স্যার আসি, এই বলে চলে গেল। ঘড়িতে দেখি রাত 11টা বেজে গেছে। হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। তবে এই শহরটা বড়ই অদ্ভুত, আমি এত ভয় পেতাম এই শহরটাকে তা বলার বাহিরে। আর আজকে আমি অনেক লোকের বস, ভাবতেই কেমন যেন লাগছে। বড় কথা হলো 1 লাগবে টাকা আর 2 সাহস। এই শহরে বাঁচতে গেলে সাহসের খুব প্রয়োজন, তবে আমার বড় কিছু হওয়ার ইচ্ছা আছে, দেখি সামনে কি হয়।
বাসার সামনে এসে দেখি তিশাদের বাসার দরজা খোলা। দেখে আসি ওরা কি করে। আমিও ভেতরে ঢুকে গেলাম। দেখি আঙ্কেল আর আন্টি বসে আছে। আমাকে দেখে আঙ্কেল বললেন, কি বাবা এতক্ষণ কই ছিলা? তোমার মা বলল তুমি নাকি কোথায় গিয়েছো। আমি বললাম এই তো একটু কাজ করতে বের হয়েছিলাম আঙ্কেল। আঙ্কেল বললেন, হাত ভালো হতে না হতেই কাজ শুরু করলা? আমি বললাম অনেকটাই ভালো হয়ে গেছে হাত। আচ্ছা আঙ্কেল তিশা কই? আন্টি বললেন, দেখো হয়তো রুমে পাবা। আমি বললাম তাহলে একটু যাই, ওর সাথে একটু দেখা করে আসি, না হলে বেচারি আমার জন্য চিন্তা করবে। আঙ্কেল হালকা হেসে বললেন, ঠিক আছে যাও। আমি তিশার রুমে গিয়ে দেখি শুয়ে আছে, তবে এখনো ঘুমায় নাই। আমি তিশার উপর লাফ দিয়ে পড়লাম। তিশা চিৎকার দিয়ে বলল, ও মা গো আমি মরে গেলাম। আমি বললাম, এই আমি। তিশা বলল, তুমি? তাই বলে আমার উপর লাফ দিয়ে পড়ে যাবে? আমি বললাম, আচ্ছা তোমার শরীর এত নরম কেন? ইস খুব তুলতুলে, একদম তুলার মতো। তিশা বলল, এই তোমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, এখন তো আমার শরীরের উপর পড়লে, আবার বলো আমার শরীর এত নরম কেন? আমি হেসে বললাম, তুমি শুয়ে আছো তাই আমি তোমার উপরে পড়ে গেছি, তবে এখন আমি তোমার উপরে ঘুমাবো। তিশা আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার পায়ে পড়ি প্লিজ, নিচে নামো, আমার কষ্ট হচ্ছে। আমি বললাম, সরি বাবু, আমি ভাবতেও পারি নাই তোমার এত কষ্ট হবে। তিশা আমার বুকে মাথা দিয়ে বলল, কষ্ট কখন কষ্ট মনে হয় না জানো, যখন প্রিয় মানুষটা পাশে থাকে। আমি বললাম, কিন্তু তুমি এখনো ঘুমাও নাই কেন? তিশা বলল, ঘুম আসছিল না এজন্য। আমি বললাম, রাত জাগা ভালো নয়, তুমি জানো না? তিশা বলল, জানি তো, কি করব বলো, ঘুম আসে না। আমি বললাম, এভাবে বললে তো হবে না, ঘুমাতে হবে। তিশা বলল, আচ্ছা তুমি এতক্ষণ কই ছিলা? আমি বললাম, তুমি কিভাবে জানো আমি যে বাহিরে গিয়েছিলাম? তিশা বলল, তোমার বোন ফোন করে বলেছে। আমি বললাম, দেখেছো আমি দুধ কলা খাইয়ে আমার ঘরের শত্রু পুষি। তিশা বলল, এই আমার ননদকে কিছু বলবে না, ও তো খুব ভালো। আমি বললাম, ভালো মানে? একেবারে আমাকে শুধু প্যারা দেয়, সব সময় আমার পেছনে লেগে থাকে। তিশা বলল, আচ্ছা এখন বলো কই ছিলে তুমি এতক্ষণ? জানো আমার কত চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমি বললাম, আমি কই ছিলাম এটা তোমাকে চিন্তা করতে হবে না, এখন কোনো কথা না বলে ঘুমাও। তিশা বলল, হুম। দেখতে দেখতে তিশা ঘুমিয়ে গেল। আমি আস্তে আস্তে তিশাকে বুক থেকে নামিয়ে বালিশে মাথা রেখে আমি নিচে নেমে গেলাম। আমারও খুব ঘুম পাচ্ছে, মনে হয় না যে এখান থেকে আর রুমে যেতে পারবো। বিছানা থেকে নেমে নিচে ঘুমিয়ে গেলাম। বিয়ের আগে আমি কখনো তিশার সাথে একত্রে থাকবো না। সকাল সকাল তিশার ঘুম ভেঙে গেল। হঠাৎ নজর পড়লো আমার দিকে। তিশা বলল, ইস আমার বাবুটা নিচে ঘুমিয়ে গেল, এখানে ঘুমালে কি হতো? এখন কি ওকে ডাক দিব নাকি দিব না? রনিকে ঘুমন্ত অবস্থায় অনেক সুন্দর লাগছে। তিশা আর লোভ সামলাতে না পেরে আমার কপালে একটা চুমু দিল। তিশার আম্মু তিশাকে ডাকতে এসে দেখে আমি নিচে ঘুমাচ্ছি। আন্টি বললেন, কি রে মা, ও নিচে ঘুমায় কেন? তিশা বলল, আম্মু ও হয়তো রাতে বাসায় যায় নাই, তাই নিচে ঘুমিয়ে গেছে। আন্টি বললেন, ছেলেটা অনেক ভালো রে, এত ভালো যে হবে আমি ভাবতেও পারি নাই, তুই ওকে ডেকে তুলে বল উপরে ঘুমাতে। তিশা বলল, আচ্ছা আম্মু। তিশা আমাকে ডাকতে লাগলো। হঠাৎ শুনি কে জানি আমাকে ডাকছে। আমি বললাম, কে? তিশা বলল, আরে আমি। উপর থেকে নিচে নামলা কেন? আমি বললাম, আমি চাই না বিয়ের আগে তোমার সাথে কিছু হয়ে যাক। তিশা বলল, তোমার ঘুম হয় নাই বুঝতে পারছি, যাও উপরে ঘুমাও। আমি বললাম, আচ্ছা কতক্ষণ পর আমাকে ডেকে দিও। তিশা বলল, হুম বলতে হবে না। আমিও ঘুমিয়ে গেলাম। তবে যখন আমার ঘুম ভাঙলো তখন মনে হচ্ছে আমি যেন মিষ্টি খাচ্ছি। ও মা, চোখ খুলে দেখি সুমাইয়া আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে লিপ কিস করছে। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, এই তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 13 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।